দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পর্ব 20। ভৈরব গাড়ির বন্দোবস্তে অন্যদিকে গেল। অন্দরে উপরের বারান্দায় বড় বউ, আজকালকার জমিদার গৃহিণী, বসিয়াছিলেন। একজন দাসী সেইখানে চন্দ্রমুখীকে লইয়া উপস্থিত করিল। উভয় উভয়কে নিরীক্ষণ করিল। চন্দ্রমুখী নমস্কার করিল। বড়বধূর দেহে অলঙ্কার আর ধরে না, চোখের কোণ দিয়া অহংকার ফাটিয়া পড়িতেছে। ঠোঁট দুটা ও দাঁতগুলা পান ও মিশিতে প্রায় কালো হইয়া গিয়াছে। একদিকের গাল উঁচু, বোধহয় দোক্তার পানে ভরা আছে। এমন টান করিয়া চুল বাঁধা যে খোপাটা মাথার ডগায় উঠিয়াছে। দোকানে ছোট বড় 20-30টা মাকড়ি, নাকের একদিকে নাকচাবি, অপরদিকে মস্ত ফুটা। বোধহয় শাশুড়ির আমলে তাহাতে নথ পড়া হইত। চন্দ্রমুখী দেখিল বড় বউয়ের বেশ মোটাসোটা মাজা ঘষা দেহ, বর্ণ বেশ শ্যাম, বেশ ভাষা চোখ, গোল ধরনের মুখ, পরনে কালাপরি শাড়ি, গায়ে একটা দামি জামা। সেইটা দেখিয়া চন্দ্রমুখীর ঘৃণা বোধ হইল। আর বড় বউ দেখিলেন চন্দ্রমুখীর বয়স হইলেও শরীরে রূপ ধরে না। দুজনেই বোধ করি সমবয়সী, কিন্তু বড় বউ মনে মনে তাহা স্বীকার করিলেন না। এই গ্রামে পার্বতী ভিন্ন অতখানি রূপ তিনি কাহারও দেখেন নাই। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করিলেন, তুমি কে গা? চন্দ্রমুখী কহিল, আমি আপনারই একজন প্রজা, কিছু খাজনা বাকি পড়েছে, তাই দিতে এসেছি। বড় বউ মনে মনে খুশি হয়ে বলিলেন, তা এখানে কেন, কাছারি বাড়ি যাও না? চন্দ্রমুখী মৃদু হাসিয়া কহিল, মা, আমরা দুঃখী মানুষ, সব খাজনা তো দিতে পারি নে। শুনেছি আপনার বড় দয়া, তাই আপনার কাছেই এসেছি। দয়া করে কিছু মাপ করে দেন। এরূপ কথা বড় বউ জীবনে এই প্রথম শুনিলেন। তার দয়া আছে, খাজনা মাপ করিতে পারেন। কাজেই চন্দ্রমুখী একেবারে প্রিয়পাত্রী হইয়া পড়িল। বড় বউ কহিলেন, তা বাছা দিনের মধ্যে এমন কত টাকা আমাকে ছেড়ে দিতে হয়, কত লোক আমাকে ধরে, আমি না বলতে পারি না। এই জন্য কর্তা আমার উপর কত রাগ করেন। তা তোমার কত টাকা বাকি পড়েছে? বেশি নয় মা, মোটে 2 টাকা, কিন্তু আমাদের কাছে তাই যেন পাহাড়। সমস্ত দিন আজ পথ চলে এসেছি। বড় বউ কহিলেন, আহা, তোমরা দুঃখী লোক, আমাদের দয়া করাই উচিত। ও বিন্দু, একে বাইরে নিয়ে যা, দেওয়ান মশাইকে আমার নাম করে বলে দে যেন 2 টাকা মাফ করা হয়। তা বাছা, তোমার বাড়ি কোথায়? চন্দ্রমুখী বলিল, আপনারই রাজত্বে, ওই অসহ্যুরি গায়ে। আচ্ছা মা, কর্তার এখন দুঃশরিক না? বড় বউ বলিলেন, পোড়া কপাল, ছোট শরিক আর কি আছে, 2 দিন পরে আমারই সব হয়ে যাবে। চন্দ্রমুখী উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিল, কেন মা? ছোটবাবুর বুঝি ধার কর্য? বড়বউ ঈষৎ হাসিয়া বলিলেন, আমার কাছে সব বাঁধা, ঠাকুরপো একেবারে বয়ে গেছে, কলকাতায় মদ বেশ্যা এই নিয়েই আছে, কত টাকা উড়িয়ে দিলে তার কি আদি অন্ত আছে? চন্দ্রমুখীর মুখ শুকাইল। একটু থামিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ছোটবাবু কি তাহলে বাড়িও আসেন না? বড়বউ বলিলেন, আসবে না কেন, যখন টাকার দরকার হয় আসে, ধার করে, বিষয় দেয়, চলে যায়। এই মাস 2 হলো এসে 12,000 টাকা নিয়ে গেছে। 5 বার আকারও নাই, গামায় কুৎসিত রোগ জন্মেছে, ছি ছি। চন্দ্রমুখী শিহরিয়া উঠিল। মলিন মুখে জিজ্ঞাসা করিল, তিনি কলকাতায় থাকেন? বড় বউ কপালে একটা করাঘাত করিয়া হাসি মুখে কহিলেন, পোড়া দশা, তাকেও কি জানে? কোথায় কোন হোটেলে খায়, যাত্রার বাড়িতে পড়ে থাকে, সেই জানে আর জম জানে। চন্দ্রমুখী সহসা উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমি যাই। বড় বউ একটা আশ্চর্য হয়ে কহিলেন, যাবে? ওরে বিন্দু! চন্দ্রমুখী বাধা দিয়া বলিল, থাক মা, আমি আপনিই কাছারিতে যেতে পারবো, বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। বাটির বাহির হইয়া দেখিল ভৈরব অপেক্ষা করিয়া আছে, গো সকট প্রস্তুত। সেই রাত্রে চন্দ্রমুখী বাটি ফিরিয়া আসিল। সকালবেলা ভৈরবকে আবার ডাকিয়া কহিল, ভৈরব, আমি আজ কলকাতায় যাব, তুমি তো যেতে পারবে না, তাই তোমার ছেলেকে সঙ্গে নেব, কি বলো? তোমার ইচ্ছে, কিন্তু কলকাতায় কেন মা, বিশেষ কোনো কাজ আছে কি? হ্যাঁ ভৈরব, বিশেষ কাজ আছে। আবার কবে আসবে মা? সে কথা বলতে পারি না ভৈরব, হয়তো শীঘ্র ফিরে আসব, হয়তো বা দেরি হবে, আর যদি না আসি
এসব ঘরবাড়ি তোমারই রইল। প্রথমে ভৈরব অবাক হইয়া গেল, তারপর তাহার দুচোখে জলে ভরিয়া গেল। কইল, কি কথা মা, তুমি না এলে গায়ে লোক যে কেউ বাঁচবে না। চন্দ্রমুখী সজল চোখে মৃদু হাসিয়া বলিল, সে কি ভৈরব, আমি 2 বছর হলো এখানে এসেছি, তার পূর্বে কি তোমরা বেঁচেছিলে না? ইহার উত্তর মূর্খ ভৈরব দিতে পারিল না, কিন্তু চন্দ্রমুখী অন্তরে সমস্তই বুঝিল। ভৈরবের ছেলে ক্যাবলা শুধু সঙ্গে যাইবে। গাড়িতে আবশ্যক দ্রব্যাদি বোঝাই করিয়া উঠিবার সময় পাড়ার মেয়ে পুরুষ সবাই দেখিতে আসিল। দেখিয়া কাঁদিতে লাগিল। চন্দ্রমুখীর নিজের চোখেও জল ধরে না। ছাই কলিকাতা। দেবদাসের জন্য না হইলে কলিকাতা রানীগিরি পাইবার জন্য চন্দ্রমুখী এত ভালোবাসা তুচ্ছ করিয়া যাইতে পারিত না। পরদিন সে ক্ষেত্রমণির বাড়িতে আসিয়া উপস্থিত হইল। তাহার পূর্বের বাসাতে এখন অন্য লোক আসিয়াছে। ক্ষেত্রমণি অবাক হইয়া গেল। দিদি যে, কোথায় ছিলে এতদিন? চন্দ্রমুখী সত্য গোপন করিয়া বলিল, এলাহাবাদে ছিলাম। ক্ষেত্রমণি ভালো করে নজর দিয়া তার সর্বাঙ্গ নিরীক্ষণ করিয়া কহিল, তোমার গহনাগাটি কি হলো দিদি? চন্দ্রমুখী হাসিয়া সংক্ষেপে বলিল, সব আছে। সেই দিন মুদির সহিত দেখা করিয়া কহিল, দয়াল, কত টাকা আমি পাব? দয়াল বিপদে পড়িল। তা বাছা, প্রায় 60-70 টাকা, আজ না হোক 2 দিন পরে দিব। তোমাকে কিছুই দিতে হবে না, যদি আমার কিছু কাজ করে দাও। কি কাজ? 2 দিন খাটতে হবে এইমাত্র। আমাদের পাড়ায় একটা বাড়ি ভাড়া করবে, বুঝলে? দয়াল হাসিয়া বলল, বুঝেছি বাছা। ভালো বাড়ি, বেশ ভালো বিছানা, বালিশ, চাদর, আলো, ছবি, 2টো চেয়ার, একটা টেবিল, বুঝলে? দয়াল মাথা নাড়ল। আরশি, চিরুনি, রং করা 2 জোড়া কাপড়, গায়ের জামা আর ভালো গিলটির গয়না কোথায় পাওয়া যায় জানো? দয়াল মুদি ঠিকানা বলিয়া দিল। চন্দ্রমুখী কহিল, তবে তাও 1 সেট ভালো দেখে কিনতে হবে, আমি সঙ্গে গিয়ে পছন্দ করে নেব। তারপর হাসিয়া কহিল, আমাদের যা চাই জানো তো সব, একজন ঝিও ঠিক করতে হবে। দয়াল কহিল, কবে চাই বাছা? যত শীঘ্র হয়, 2-3 দিনের মধ্যে হলেই ভালো হয়, বলিয়া চন্দ্রমুখী তাহাতে 100 টাকার নোট দিয়া কহিল, ভালো জিনিস নিও, সস্তা করো না। তৃতীয় দিবসে সে নূতন বাটিতে চলিয়া গেল। সমস্ত দিন ধরিয়া কেবল রামকে লইয়া মনের মতো করিয়া ঘর সাজাইল এবং সন্ধ্যার পূর্বে আপনি সাজিতে বসিল। সাবান দিয়া মুখ ধুইয়া তাহাতে পাউডার দিল, আলতা গুলিয়া পায়ে দিল, পান খাইয়া ওষ্ঠরঞ্জিত করিল। তারপর সর্বাঙ্গে গহনা পরিয়া, জামা আটিয়া, রং করা কাপড় পরিল। বহুদিন পরে চুল বাঁধিয়া আবার টিপ পরিল। আয়নায় মুখ দেখিয়া মনে মনে হাসিল, পুরা অদৃষ্টে আরও কি আছে। পাড়াগাঁয়ের ছেলে কেবলরাম সহসাই অভিনব সাজসজ্জা পোশাক পরিচ্ছদ দেখিয়া ভীত হইয়া কহিল, দিদি, এ কি? চন্দ্রমুখী হাসিয়া কহিল, কেবল, আজ আমার বর আসবে। কেবলরাম বিস্ময়ে চাহিয়া রহিল। সন্ধ্যার পর ক্ষেত্রমণি বেড়াইতে আসিল। দিদি, এ আবার কি? চন্দ্রমুখী মুখ টিপে হাসিয়া বলিল, এসব চাই তো আবার। ক্ষেত্রমণি কিছুক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, দিদির যত বয়স বাড়ছে, রূপও তত বাড়ছে। সে চলিয়া গেলে চন্দ্রমুখী বহুদিন পূর্বের মতো আবার জানালার পাশে উপবেশন করিল। নির্নিমেষ চক্ষে রাস্তার পানে চাহিয়া রহিল। এই তাহার কাজ, এই করিতেই সে আসিয়াছে। যতদিন এখানে থাকিবে ততদিন ইহাই করিবে। নূতন লোক কেউ হয়তো আসিতে চায়, দাঁত ঠেলাঠেলি করে, কেবলরাম মুখস্থের মতো ভিতর হইতে কহে, এখানে নয়। পুরাতন পরিচিত কেহ বা আসিয়া উপস্থিত হয়, চন্দ্রমুখী বসাইয়া হাসিয়া কথা কহে, কথায় কথায় দেবদাসের কথা জিজ্ঞাসা করে। তাহারা বলিতে পারে না, অমনি বিদায় করিয়া দেয়। রাত্রি অধিক হইলে নিজে বাহির হইয়া পড়ে, পাড়ায় পাড়ায় দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া বেড়ায়। অলক্ষ্যে দাঁড়ে দাঁড়ে কান পাতিয়া কথাবার্তা শুনিতে চায়। নানা লোকে নানা কথা বলে, যাহা শুনিতে চায় তাহা কিন্তু শোনা যায় না। কেহ বা মুখ ঢাকিয়া হঠাৎ মুখের কাছে আসে উপস্থিত হয়, স্পর্শ করিবার জন্য হাত বাড়ায়, সশব্যস্তে চন্দ্রমুখী সরিয়া যায়। দুপুরবেলা পুরাতন পরিচিত সঙ্গিনীদের বাড়ি বেড়াইতে যায়, কথায় কথায় প্রশ্ন করে, কেউ দেবদাসকে জানো? তাহারা জিজ্ঞাসা করে, কে দেবদাস?
চন্দ্রমুখী উৎসুক হইয়া পরিচয় দিতে থাকে। গৌরবর্ণ, মাথায় কোঁকড়া চুল, কপালের বাঁ দিকে একটা কাটা দাগ, বড় লোক, অজস্র টাকা খরচ করে। কেউ চেন কি? কেহই সন্ধান দিতে পারে না। হতাশ বিষণ্ণ মুখে চন্দ্রমুখী বাড়ি ফিরিয়া যায়। গভীর রাত্রি পর্যন্ত জাগিয়া রাস্তার পানে চাহিয়া থাকে। ঘুম পাইলে বিরক্ত হয়, মনে মনে কহে, এ কি তোমার ঘুমাইবার সময়? ক্রমে 1 মাস অতিবাহিত হইল। কেবলরামও ব্যস্ত হইয়া উঠিল। চন্দ্রমুখী নিজেরও সন্দেহ হইতে লাগিল, বুঝি সে এখানে নাই। তবু আশায় ভর করিয়া দেবতার চরণে কায় মনে প্রার্থনা করিয়া দিনের পর দিন অতিবাহিত করিতে লাগিল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।